মামুনুল হককে দেখতে হাসপাতালে জামায়াত আমির। ইলিয়াস আলীকে কারা হত্যা করেছে জানালেন সাবেক সেনা কর্মকর্তা। জানাবো যে কারণে সামনের নির্বাচনকে কঠিন বললেন তারেক রহমান। জানাবো নবীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, নারী সহ আহত অর্ধশত। এবং সর্বশেষ জানাবো একটি ইস্যু নিয়ে বাংলাদেশ ভারতের সম্পর্ক মূল্যায়ন নয়, প্রণয় ভার্মা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। মামুনুল হককে দেখতে হাসপাতালে জামায়াত আমির। খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক অসুস্থ হয়ে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে দেখতে হাসপাতালে আসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। ইলিয়াস আলীকে কারা হত্যা করেছে জানালেন সাবেক সেনা কর্মকর্তা। বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী 2012 সালের 17 এপ্রিল ঢাকার বনানীর বাসায় ফেরার পথে গাড়ি চালক আনসার আলী সহ নিখোঁজ হন। এরপর থেকেই তাকে ফেরত পাওয়ার দাবিতে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো। তার গুমের দীর্ঘদিন পর তাকে নিয়ে কথা বলেছেন সাবেক বিএনপির জাতীয় কমিটির নির্বাহী সদস্য ও সাবেক সেনা কর্মকর্তা মেজর মিজানুর রহমান। তিনি জানিয়েছেন, শেখ হাসিনার সরাসরি নির্দেশে ইলিয়াস আলীকে হত্যা করা হয়। এক একান্ত সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। মিজানুর রহমান বলেন, পৃথিবীর কোথাও স্বৈরাচার চিরস্থায়ী হয় না। পৃথিবীর সব জায়গাতে স্বৈরাচার পরাজিত হয়েছে, কিন্তু এক এক দেশে এক এক সময় স্বৈরাচারের পরিণতি যেটা হয়, এখানেও তাই হয়েছে। এর চেয়ে ভয়াবহ হওয়ার কথা ছিল, কিন্তু সেনাবাহিনীর কারণে হয়নি। কিন্তু এটাকে আমি দোষ দেব না। সেক্ষেত্রে দেশে একটা বিশৃঙ্খলা হতো। শেখ হাসিনা অন্যায় করেছে, হত্যা করেছে ও ষড়যন্ত্র করেছে, তার বিচার এই দেশে হবে বলে মন্তব্য করেন তিনি। এটা লিগ্যাল ওয়েতে হোক, সেটাই আমি চাই। উল্লেখ করে তিনি আরো বলেন, কেউ বিনা বিচারে কাউকে হত্যা করুক, শেখ হাসিনার মতো ক্রসফায়ারের নামে যেভাবে ইলিয়াস আলী ও চৌধুরী আলমের মতো অসংখ্য প্রতিপক্ষকে হত্যা করা হয়েছে। আজকে আরেকটা জিনিস আমি বলে দিই, এই ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে সরাসরি শেখ হাসিনার নির্দেশে। এর সঙ্গে জড়িত ছিলেন শেখ হাসিনার ডিজিএফআই, র্যাব ও র্যাবের একটা স্পেশাল ইউনিট। তার অপরাধ খুব সম্ভবত তারিখটা ছিল 2012 সালের 27 মার্চ। ঢাকায় যুবদলের একটা অবরোধ হয়েছিল। সেখানে বেশ কয়েক লাখ লোক ঢাকা শহরে বসে যাওয়ার পরিকল্পনা ছিল। সেই প্রোগ্রামটা কোঅর্ডিনেট করেছিলেন ইলিয়াস আলী। এই প্রোগ্রামের কারণে শেখ হাসিনা মনে করেছিল তার সরকারকে উৎখাত করার জন্য ইলিয়াস আলী পরিকল্পনা করেছে। শুধু এই ক্ষমতাকে চ্যালেঞ্জ করার জন্য ইলিয়াস আলীকে গুম করা হয়েছে, মানে একটি শিক্ষা দেওয়ার জন্য। যেই কারণে সামনের নির্বাচনকে কঠিন বললেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সামনের যে নির্বাচন হবে এটি এত সহজ হবে না। এই নির্বাচন বাংলাদেশের যে কোনো নির্বাচনের চেয়ে অনেক কঠিন হতে যাচ্ছে। 2রা ডিসেম্বর দিনব্যাপী খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত রাষ্ট্র মেরামতে বিএনপি প্রদত্ত 31 দফা সংস্কার বিষয়ক খুলনা বিভাগীয় কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কিন্তু হঠাৎ এই সময় নির্বাচন নিয়ে এমন কথা কেন বললেন তারেক রহমান? তারেক রহমান বলেন, মানুষের ধ্যান ধারণার পরিবর্তন হয়েছে। কেউ যদি কোনো ভুল করে তাহলে একজন নেতা হিসেবে তাকে সঠিক পথে নিয়ে আসা আপনার দায়িত্ব। তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপির সকল ক্ষমতার উৎস জনগণ। আমরা এখনো ক্ষমতায় যাইনি, যাব কিনা জানি না। তখনই ক্ষমতায় যেতে পারবো যখন জনগণের সমর্থন পাবো। নেতাকর্মীদের সকল কর্মকাণ্ড হচ্ছে বিএনপির আগামী দিনের ভবিষ্যৎ। তারেক রহমান বলেন, বিএনপির দেয়া 31 দফা সফল করতে যে কোনো মূল্যে জনগণের সমর্থন রাখতে হবে। দলের পক্ষে পরিকল্পনা নিতে হবে কিভাবে জনগণকে পাশে রাখবেন। সবকিছুর লক্ষ্য হচ্ছে জনগণের সমর্থন আমাদের পক্ষে রাখা। একই সঙ্গে আমাদের পরিকল্পনা যাতে আমরা বাস্তবায়ন করতে পারি। 31 দফার সকল কিছু জনগণের মাঝে নিয়ে যেতে হবে, জনগণের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। একই সঙ্গে আমাদের প্রতি জনগণের আস্থা যে কোনো মূল্যে ধরে রাখতে হবে। এ সময় তারেক রহমান নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে বলেন, জনগণের সমর্থন নিয়ে দেশ পরিচালনার সুযোগ পেলে ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য ফার্মার্স কার্ড তৈরি করব। ফ্যামিলি কার্ডটি হবে পরিবারের মা বা স্ত্রীর নামে। এতে তার পারিবারিক ও সামাজিক মর্যাদা বাড়বে। একই সঙ্গে কৃষকদের জন্য ফার্মার্স কার্ড করা হবে, যা প্রতি মৌসুমে কৃষকদের সার, বীজ বা আর্থিক সহযোগিতা প্রাপ্তিতে সহযোগিতা করবে। তিনি বলেন, রাষ্ট্রের সম্পদ দেশের প্রান্তিক মানুষের জন্য, বিশেষ কোনো ব্যক্তির জন্য নয়। দেশের সম্পদ কিভাবে কাজে লাগানো যায় সেই চেষ্টাই করবে বিএনপি। এ সময় বিএনপির বিভাগীয় এই কর্মশালায় খুলনা বিভাগের 11টি ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
নবীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত অর্ধশতাধিক। হবিগঞ্জের নবীগঞ্জে সরকারি খাস জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর অবস্থায় 15 জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। উপজেলার বড় ভাইকোর ইউনিয়নের সোনাপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সোনাপুর গ্রামের সরকারি খাস জমি নিয়ে স্থানীয় ইউপি সদস্য সেলিম উদ্দিন ও আব্দুল মালিকের লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে সোমবার রাত থেকে উভয় পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়, যা পরে সালিশ বিচারে সমাধানের উদ্যোগ নেওয়া হয়। মঙ্গলবার দুপুরে উভয় পক্ষ বিচার না মেনে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। একটি ইস্যু দিয়ে বাংলাদেশ ভারতের সম্পর্ক মূল্যায়ন নয়, প্রণয় ভার্মা। কোনো নির্দিষ্ট একটি ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক মূল্যায়ন করা যাবে না বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে সাড়া দিয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব এম রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে বৈঠক শেষে হাইকমিশনার এই মন্তব্য করেন। ভারতীয় হাইকমিশনার বলেন, কোনো নির্দিষ্ট একটি ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক মূল্যায়ন করা যাবে না। আমরা আমাদের আলোচনা চলমান রাখব। আজকের বৈঠক তারই একটা অংশ। আমাদের বিস্তৃত সম্পর্ক রয়েছে, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক রয়েছে। আমরা একটি ইস্যু নিয়ে সেটি মূল্যায়ন করতে পারবো না। আমাদের পরস্পর নির্ভরতার বিষয় রয়েছে, যেটি দুই দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রণয় ভার্মা বলেন, সর্বশেষ 2 মাসে আমাদের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে ইতিবাচক কিছু উন্নয়ন হয়েছে। আমাদের অনেক ইতিবাচক বিষয় রয়েছে। আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করে যাচ্ছি। আমরা অর্থনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গে কাজ করে যাব। ভারতের আগরতলায় রাজধানী ত্রিপুরায় গতকাল দুপুরে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনা ঘটে। ভাঙচুর, ফ্ল্যাগ স্ট্যান্ড ভেঙে বাংলাদেশের মর্যাদার প্রতীক জাতীয় পতাকা খুলে নিয়ে পোড়ানো হয়। এ ঘটনায় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মাকে জরুরি ভিত্তিতে তলব করে ঢাকা। তলবে সাড়া দিয়ে আজ বিকেল 4টার কিছু আগে ভারতীয় কমিশনার প্রণয় ভার্মা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন। এরপর ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবের সঙ্গে প্রায় আধা ঘন্টা বৈঠক করেন তিনি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।